কেমিস্ট্রি ইজ নট মিস্ট্রিতে প্রত্যেককে স্বাগত জানিয়ে নিয়ে এলাম ক্লাস 11 এর রাসায়নিক বন্ধন অধ্যায়ের দ্বিতীয় ভিডিও। আজকের ভিডিওতে আমরা মূলত আলোচনা করব সমযোজী বন্ধন সম্পর্কে, কিভাবে সমযোজী বন্ধন গঠিত হয়, অর্থাৎ তার যে লুইস ডট ধারণা রয়েছে সেটা কি। সঙ্গে আলোচনা করব কি করে আমরা কার্যকরী আধান বা ফর্মাল চার্জ গণনা করতে পারি, এবং সবার শেষে আলোচনা করব ফাজনের সূত্র, অর্থাৎ সমযোজী যৌগের যে চরিত্র তা কি করে আয়নীয় যৌগের মধ্যে কিছুটার উৎপত্তি ঘটে, সেই সকল কিছু সঙ্গে আরো কিছু। সুতরাং ভিডিওটি খুব ইন্টারেস্টিং এবং নলেজেবল হবে। আশা রাখবো ভিডিওটি তোমরা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবে। সঙ্গে বলে রাখি, এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে আমাদের ক্লাস 11 এর সকল ভিডিওর লিঙ্ক, সঙ্গে আমাদের ফেসবুক পেজ কেমিস্ট্রি ইজ নট মিস্ট্রি লিঙ্ক। আশা করি তোমরা ফেসবুক পেজটি লাইক করে ফলো করবে। চলো আজকের পড়া শুরু করে যাক। তাহলে আজ আমরা প্রথম যেটা পড়বো সেটা হচ্ছে সমযোজী বন্ধন ও সমযোজী যৌগ ব্যাপারটা কি। প্রথমেই দেখো, সমযোজী বন্ধন এই ব্যাপারটা কোত্থেকে আসে। এই ব্যাপারটা আসে হচ্ছে যদি লুইসের ধারণা আমরা দিই, তাহলে ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে। মানে ধরো এখানে একটা পরমাণু আছে এ আর একটা পরমাণু আছে বি। এখন এ এবং বি নিজেদের অষ্টক পূরণ করার জন্য কি করতে পারে, একটা ইলেকট্রন জোড় গঠন করতে পারে, যে জোড়টা এরা দুজনেই সমভাবে ব্যবহার করবে। তাহলে এর ক্ষেত্রে কি বলা হয় যে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো কাঠামো লাভ করার জন্য কোন পরমাণু এক বা একাধিক ইলেকট্রন শেয়ারিং অর্থাৎ সমভাবে ব্যবহার করে নিজেদের অষ্টক পূর্তি ঘটায়, এবং সেই সঙ্গে কি হয়, এই ইলেকট্রন জোড়টা বন্ধন তৈরি করে। এটা কি আমরা বলি সমযোজী বন্ধন। এখানে কি হয়, দুটি ইলেকট্রন যারা বন্ধনে অংশ নেয় তাদের স্পিনটা বিপরীত হয়। এটা যে সমযোজী বন্ধন সৃষ্টির কারণ। অর্থাৎ এই দুটি ইলেকট্রনের স্পিন বা ঘূর্ণন বিপরীত মুখী হয়। এই বিপরীতমুখী ঘূর্ণনের কারণে কি হয়, এখানে একটা আকর্ষণ বল সৃষ্টি হয়, সেখান থেকে কিন্তু সমযোজী বন্ধন উৎপন্ন হয়। এটা হচ্ছে সমযোজী বন্ধন তৈরি হওয়ার কারণ। এবং এর সঙ্গে আমাদের জানতে হবে এবার কি সমযোজী বন্ধন কিরকম হতে পারে। সমযোজী যে যৌগ সেটা এক ধরনের জিনিস, আর সমযোজী বন্ধনের মাধ্যমে কিন্তু সমযোজী মৌলের অণুও তৈরি হতে পারে। সমযোজী মৌলের সমযোজী মৌলের অণু। মানে ব্যাপারটা কিরকম, ধরো এই একটা হাইড্রোজেন পরমাণু, এই একটা হাইড্রোজেন পরমাণু, দুজনের মধ্যে একটা বন্ধন গঠিত হলো, ফলে এরা নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের মতো কাঠামো লাভ করলো। এখন এইটাও একটা সমযোজী অণু, এই সিঙ্গেল বন্ডে, যেটা কি সমযোজী মৌলের অণু। আবার যদি যৌগের ক্ষেত্রে ভাবি, তাহলে এইচ এর শেষ কক্ষে একটি ইলেকট্রন, ক্লোরিন তার শেষ কক্ষে 7টি ইলেকট্রন, এখানে একটি ইলেকট্রন জোড় গঠন হলো, ফলে ক্লোরিন তার অষ্টক পূর্তি ঘটলো, হাইড্রোজেন হিলিয়ামের মতো কাঠামো লাভ করলো, সেখানে তৈরি হলো কি এইচ সিঙ্গেল বন্ড সিএল। তাহলে এটাও সমযোজী অণু, কিন্তু এটা কিসের অণু, এটা হচ্ছে মৌলের অণু, এবং এটা হচ্ছে যৌগের অণু। এই হচ্ছে এই দুটোর মধ্যে মূল তফাৎ, একটি মৌলের অণু এবং একটি যৌগের অণু। কিন্তু এরা দু ধরনেরই হচ্ছে সমযোজী অণু, এবং দুটোই তৈরি হচ্ছে কি দিয়ে, ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে। মানে যে ইলেকট্রন পেয়ারটাকে দুজনে সমভাবে ব্যবহার করতে পারবে, তবেই তাদের অষ্টক পূরণ হবে। এটাকেই আমরা বলি যে সমযোজী বন্ধন। এই ধরনের বন্ধনকে এবং এই ধরনের যোজ্যতাকে বলা হয় সমযোজ্যতা। চলো আরো ডিটেলস একটু ব্যাপারটাকে বোঝা যাক। দেখো, সমযোজী বন্ধন আবার 3 রকম হতে পারে। কি হতে পারে, সমযোজী এক বন্ধন, সমযোজী দ্বিবন্ধন এবং সমযোজী ত্রিবন্ধন। 3 ধরনেরই আমরা উদাহরণ একটু দেখে নিই। তাহলে সমযোজী বন্ধনের আমরা এবার প্রকারভেদটা দেখছি। সমযোজী বন্ধনের প্রকারভেদ কি কি প্রকারভেদ হতে পারে। 1 নম্বর হচ্ছে এক বন্ধন, সমযোজী এক বন্ধন, অর্থাৎ এখানে একটি মাত্র ইলেকট্রন জোড় থাকবে। সঙ্গে একটা কথা বলি, আমি এই ভিডিওতে লুইস ডট গঠনটা খুব ডিটেলসে আলোচনা করব না, কারণ লুইস ডট গঠনটা তোমাদের ক্লাস 10-এ ছিল। যাদের লুইস ডট গঠনের সমস্যা রয়েছে, সেটা তৈজযোজী হোক বা সমযোজী হোক, আমি এই ভিডিওর ডেসক্রিপশনে ক্লাস 10-এর ভিডিওর একটা লিঙ্ক দিয়ে দেবো। সেখানে 10-এতে আমি ডিটেলসে কিভাবে লুইস ডট গঠন করতে হয় সমযোজী তৈজযোজীর ক্ষেত্রে আলোচনা করেছি। প্রয়োজনে সেই ভিডিওটা একটু দেখে নিতে পারো। তাহলে সমযোজী এক বন্ধন মানে কিরকম, এই যে আমরা দিচ্ছিলাম এইচ সিঙ্গেল বন্ড সিএল, এটাকে বলছি সমযোজী এক বন্ধন। অর্থাৎ এখানে দুটি ইলেকট্রন আছে, বন্ধন তৈরিতে ব্যবহার হয়েছে,
এটাকে বলবো সমযোজী এক বন্ধন। এটা এক বন্ধন যুক্ত অণু যৌগের। আর যদি মৌলের হয় কিরকম হতে পারে, সিএল সিঙ্গেল বন্ড সিএল, এটা হচ্ছে সমযোজী এক বন্ধন যুক্ত মৌলের অণু। তাহলে এটা কিসের হলো, যৌগের অণু, এবং এটা হচ্ছে মৌলের অণু। 2 নম্বরে কি হতে পারে, দ্বিবন্ধন অর্থাৎ ডাবল বন্ড, দ্বিবন্ধন। যেমন ধরো কার্বন ডাইঅক্সাইড CO2 সমযোজী দ্বিবন্ধন যুক্ত যৌগের অণু। আর মৌলের অণু কি হতে পারে, ও ডাবল বন্ড ও। এখানে একটা টপিক রয়েছে, তাকে বলা হচ্ছে নিঃসঙ্গ জোড় বা লোন পেয়ার। সেটা আমি এই 3 ধরনের বন্ধন বলে নেওয়ার পরে বলছি নিঃসঙ্গ জোড়টা কি জিনিস। আর একটা কি হতে পারে, একটা হতে পারে সমযোজী ত্রিবন্ধন মানে ট্রিপল বন্ড। তাহলে এখানে প্রতিটা ইলেকট্রন কিন্তু 4টে করে ইলেকট্রন নিয়ে 2টে করে বন্ধন তৈরি হয়েছে। ত্রিবন্ধন কিরকম, যেমন ধরো অ্যাসিটিলিন ট্রিপল বন্ড CH কিংবা নাইট্রোজেন N ট্রিপল বন্ড N, এইগুলোকে আমরা বলি সমযোজী ত্রিবন্ধন। এটা যৌগ, এটা হচ্ছে মৌলের অণু। এখানে এই বন্ধন গঠন করার পরেও প্রত্যেক পরমাণুর যে যোজ্যতা কক্ষ সেখানে কিছু ইলেকট্রন জোড় রয়ে যায় যারা এই বন্ধন গঠনের প্রক্রিয়ায় অংশ নেয় না, সেগুলোকে আমরা বলি হচ্ছে নিঃসঙ্গ জোড়। তাহলে একটু নিঃসঙ্গ জোড় ব্যাপারটা বলি, কারণ যখন আমরা ফর্মাল চার্জ বের করব তখন নিঃসঙ্গ জোড় ব্যাপারটা লাগবে। তাহলে আমরা কি আলোচনা করবো এবার, নিঃসঙ্গ জোড়। ইংরেজিতে কি বলা হয়, লোন পেয়ার। নিঃসঙ্গ জোড় মানে হচ্ছে যোজ্যতা কক্ষের ইলেকট্রন জোড় যারা বন্ধন গঠনে অংশ নেয়নি। কি বললাম, যোজ্যতা কক্ষের ইলেকট্রন জোড় যেগুলি বন্ধন গঠনে, ঘটনাটা ভালো করে লিখি, গঠনে অংশ নেয় না, তাকে আমরা বলি হচ্ছে নিঃসঙ্গ জোড় বা লোন পেয়ার। যেমন ধরো একটা উদাহরণ আমি তোমাদের শুরুতে কি দিয়েছিলাম, HCl। সেখানে বলছিলাম H তার একটা ইলেকট্রন, Cl এর 7টি ইলেকট্রন, 1 2 3 4 5 6 7। তাহলে এটা হচ্ছে বন্ধন জোড়, ভালো করে বোঝো, কারণ এই যে জোড়টা এটা বন্ধনে অংশ নিয়েছে, তাহলে এটাকে আমরা বলবো কি, বন্ধন জোড় বা বন্ড পেয়ার। বন্ধন জোড় বা ইংরেজিতে বলা হয় বন্ড পেয়ার। আর এই যে 3টি ইলেকট্রন জোড় ক্লোরিনের, এরা কি হয়েছে, এরা বন্ধনে অংশ নেয়নি, এরা যোজ্যতা কক্ষের ইলেকট্রন। কারণ ক্লোরিনের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি 17টা ইলেকট্রন, তাহলে কে কক্ষে 2টি, এল কক্ষে 8টি এবং এম কক্ষে 7টি। সেই 7টি ইলেকট্রনের একটা বন্ধনে অংশ নিয়েছে, বাকি যে 6টা নেয়নি। অর্থাৎ এই যে 3টে, এই 3টেকে আমরা কি বলবো, নিঃসঙ্গ জোড় বা লোন পেয়ার। এগুলো যোজ্যতা কক্ষে ইলেকট্রন জোড়, কিন্তু এরা বন্ধনে অংশ নেয় না, তাই এদেরকে আমরা বলি নিঃসঙ্গ জোড় বা লোন পেয়ার অফ ইলেকট্রনস। এরকম কিন্তু মৌলের অণু বা যৌগের অণু দুয়ের ক্ষেত্রেই থাকতে পারে। যেমন ধরো একটা এক্সাম্পল বলি, যদি নাইট্রোজেন আমরা দেখি N ট্রিপল বন্ড N, এখানেও এরকম প্রতিটা নাইট্রোজেনে একটি করে নিঃসঙ্গ জোড় থাকে। অর্থাৎ এরা যোজ্যতা কক্ষে নাইট্রোজেন ইলেকট্রন, শেষ কক্ষে 5টি, 3টি বন্ধনে অংশ নিয়েছে, 2টি নেয়নি। তো এটাকে আমরা বলছি হচ্ছে নিঃসঙ্গ জোড়। তাহলে এবার আমরা একটু বুঝে নিই সমযোজী অণু গঠিত হওয়ার শর্তটা কি, বিশেষ করে যৌগের ক্ষেত্রে। মৌলের ক্ষেত্রে নিশ্চয়ই বুঝতে পারছি যে মৌলের যে অণুগুলো সেগুলো অবশ্যই সমযোজী। মৌলের অণু তড়িৎযোজী হয় না, রিমাইন্ড দিস। মৌলের অণু, মোটা ভালো করে লিখি, মৌলের অণু সর্বদাই সমযোজী। যদি যারা অণু আর পরমাণু আলাদা হয়, অণু পরমাণু একই হলে সেক্ষেত্রে তো কোনো যোজ্যতার প্রশ্নই নেই। কিন্তু যৌগের ক্ষেত্রে আমরা তড়িৎযোজী এবং সমযোজী 2 ধরনের অণু পেতে পারি। সমযোজী অণু আমরা কখন পাবো, তাহলে যৌগের সমযোজী অণু গঠনের শর্ত কি, যৌগের সমযোজী অণু কখন পাবো আমরা, মূল ব্যাপার হচ্ছে যে দুটো মৌল যৌগ গঠনে অংশ নিচ্ছে তাদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কম হতে হবে। কি বলছি, ধরো দুটো পরমাণু A এবং B অংশ নিয়েছে,
এদের যেন তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা কম হয়, অর্থাৎ এদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কম। কিসের পার্থক্য কম? তড়িৎ ঋণাত্মকতার, ইলেকট্রোনেগেটিভিটি। এবং ঠিক সমযোজীর উল্টো এদের জন্য আইপিটা বেশি হয়, অর্থাৎ ইলেকট্রন ত্যাগ করতে অনেক বেশি শক্তি লাগে, অর্থাৎ আয়নাইজেশন পোটেনশিয়াল বা আয়নীকরণ এবং ইলেকট্রন অ্যাফিনিটি যেন কম হয়। সেক্ষেত্রে এদের অনেক বেশি প্রবণতা থাকবে এরা সমযোজী অণু গঠনের দিকে যাবে। দে উইল ফর্ম কোভ্যালেন্ট মলিকিউল। তাহলে এটা হচ্ছে সমযোজী অণু গঠনের শর্ত। সমযোজী যৌগের বৈশিষ্ট্য কি তোমরা ক্লাস 10-এ পড়েছো, সুতরাং সেটা বিশেষ আলোচনার প্রয়োজন নেই। এই যৌগগুলো সাধারণভাবে জৈব দ্রাবকে দ্রাব্য হয়, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়, তারপর হচ্ছে যে নির্দিষ্ট তোমার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক থাকে, কম হলেও থাকে। তারপর হচ্ছে এরা জলীয় দ্রবণে সাধারণত তড়িতের কুপরিবাহী হয়, কারণ এরা আয়ন তৈরি করতে পারে না, এক্সেপ্ট হচ্ছে HCl বা অ্যামোনিয়া, এরা জলীয় দ্রবণে আয়নিত। এগুলো তোমরা ক্লাস 10-এর ডিটেলসে পড়েছো, খুব বেশি আলোচনা করছি না। যেটা তোমাদের নতুন সেটা একটু ডিটেলসে বলছি, সেটা হচ্ছে ফর্মাল চার্জ বা কার্যকারী আধান। দিস পার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে যেই মেন্স, যেই অ্যাডভান্সে যদিও আসে না এত সহজ প্রশ্ন, যেই মেন্স এবং WB যেই জন্য কিন্তু খুব প্রয়োজন কার্যকারী আধান বা ফর্মাল চার্জ, FC। এটা ভালো করে বুঝবে, কার্যকারী আধান FC, ফর্মাল চার্জ। কোনো একটা সমযোজী অণুর প্রতিটা পরমাণু, সেটা অণুটা মৌলের অণু হোক কিংবা যৌগের অণু হোক, আমরা চাইলে FC বা ফর্মাল চার্জ গণনা করতে পারি। ফর্মাল চার্জ গণনা করার ফর্মুলা কি? প্রথমে হচ্ছে যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা V, অর্থাৎ যে মৌলটা বের করছি তার যোজ্যতা কক্ষে কতগুলি ইলেকট্রন রয়েছে, তার থেকে মাইনাস করব কি নাম্বার অফ লোন পেয়ার অফ ইলেকট্রনস, লোন পেয়ার অফ ইলেকট্রনস, কতগুলি লোন পেয়ার অফ ইলেকট্রন আছে। লোন পেয়ার কতগুলো নয়, লোন পেয়ার ইলেকট্রন কতগুলো, মানে যদি একটা লোন পেয়ার মানে দুটি ইলেকট্রন, আর মাইনাস হাফ ইন্টু বন্ড পেয়ার, কতগুলো বন্ধন জোট সৃষ্টিকারী ইলেকট্রন রয়েছে। এটাকে আমরা বলি হচ্ছে তার কার্যকারী আধান বা FC, ফর্মাল চার্জ। চলো আমরা একটা অণুর ফর্মাল চার্জ বের করে দেখি, তারপর আরো অনেক এক্সাম্পল আছে, দুটো তিনটে তোমরা নিজেরা করতে পারবে, আমি একটা করে তোমাদের দেখাচ্ছি। ওজোন, O3, অক্সিজেনের একটি রূপভেদ। কেমন দেখতে হয় ওজোনের অণু? O, ডাবল বন্ড O, সিঙ্গেল বন্ড O। তাহলে দেখো এই ওটার সঙ্গে কটা বন্ধন আছে? দুটি। তার মানে এখানে লোন পেয়ার থাকবে কত? দুটো, মানে দুটো দুটো চারটে পেয়ার মানেই কিন্তু দুটো। এখানে দুটো এবং এখানে হচ্ছে তিনটে। এবার একটা প্রশ্ন আসতে পারে যে লোন পেয়ারের কাউন্টটা কিভাবে লেখা হয়েছিল। দেখো অক্সিজেনের ক্ষেত্রে 8টা ইলেকট্রন, তার মানে এদের বিন্যাস হচ্ছে K কক্ষে 2টি এবং L কক্ষে 6টি। এই যে বন্ধনটা তৈরি হয়, আসলে এটা আমি এর পরের একটা ভিডিওতে আলোচনা করবো। এটা প্রকৃতপক্ষে একটা অসমযোজী বন্ধন, মানে এখান থেকে পুরোপুরি ইলেকট্রনটা এর দিকে আসে, কিন্তু আপাতত শেখাইনি বলে আমি অ্যারোটা দিইনি। এই 6টি ইলেকট্রনের মধ্যে এখানে দেখো 2টি বন্ধনে অংশ নিয়েছে, কারণ এই যে জোটটা তৈরি হয়েছে এর ভাগে 2টি ইলেকট্রন, এর ভাগে 2টি ইলেকট্রন, তাহলে 6টার থেকে 2টো খরচ হয়েছে বলে 4টে পড়ে আছে। এখানে 6টার থেকে 3টে খরচ হয়ে গেছে, মানে এদিকে 2টো খরচ হয়ে গেছে, এদিকে একটা পুরো লোন পেয়ারটাই দিয়েছে। মানে এই বন্ধনের ধরনটা একটু অন্য, এটাকে বলা অসমযোজী বন্ধন। ফলে এখানে লোন পেয়ার একটা কমে গেছে, এর পুরোটাই রয়ে গেছে। আসলে এই বন্ধনের কন্ট্রিবিউশনটা হচ্ছে পুরো এই অক্সিজেনটা। এই ধরনের বন্ধনকে বলা হয় অসমযোজী বন্ধন, যেটা আমি সমযোজী পরে তোমাদের ডিটেলস আলোচনা করব। চলো আমরা FCটা বের করে দেখি, যেটা আমাদের মূল উদ্দেশ্য। তাহলে আমরা 3টে অক্সিজেন, যেহেতু সবকটাই অক্সিজেন তাই নাম্বারিং করে নিলাম, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 অক্সিজেন। তাহলে নাম্বার 1 অক্সিজেনে যদি আমরা X বের করি, নাম্বার 1 অক্সিজেনের FC ফর্মুলা কি? ভ্যালেন্সিয়াল ইলেকট্রন, অর্থাৎ অক্সিজেনের যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা কত? 6 বিয়োগ
নাম্বার অফ লোন পেয়ার, কটা লোন পেয়ার আছে, কোনো 1 2 3 4, মানে পুরো ইলেকট্রনটা গুনবে লোন পেয়ারের, মাইনাস হাফ ইন্টু বন্ড পেয়ার, এখানে দুটো বন্ধন গঠিত হয়েছে, প্রতিটা বন্ধন কতগুলো, 4টে করে ইলেকট্রন নিয়ে গঠিত হয়, তাহলে 4 কেটে গেল 2, তার মানে 6 মাইনাস 6 এটা বেরোলো 0। তাহলে যেটা অক্সিজেন নাম্বার 1 তার ফর্মাল চার্জ হচ্ছে 0। এবার আমরা অক্সিজেন নাম্বার 2টাকে বের করবো, আচ্ছা মুছবো না, নিচেই করি। নাম্বার 2 অক্সিজেনের আমরা এফসি বের করি। দেখো যোজ্যতাপক্ষে ইলেকট্রনটা কিছু বদলাবে না, 6 মাইনাস এখানে কটা লোন পেয়ার রয়েছে, দুটো ইলেকট্রন রয়েছে, মানে পেয়ার একটা মানে 2, আর হাফ ইন্টু একটা দুটো তিনটে মানে 6টা ইলেকট্রন, কেটে গেল 3, তাহলে 6 বিয়োগ 5 মানে এখানে কিন্তু +1, অর্থাৎ এই যে মাঝের অক্সিজেনটা তার ফর্মাল চার্জ হচ্ছে +1। আর 3 নম্বর অক্সিজেনটার করি, 3 নম্বর অক্সিজেন এফসি, তাহলে ভি মানে 6 বিয়োগ 6টা আর মাইনাস হাফ ইন্টু 2, এখানে হলো -1। তাহলে দেখো এই অক্সিজেনটা 0, এটা +1, এটা -1, ওভারঅল মিলিয়ে আবার 0ই এলো। তাহলে এইভাবে তোমরা যে কোনো অণুর কিন্তু এফসি গণনা করতে পারো, ফর্মুলাটা একই থাকবে। তোমরা বইতে বা অন্য কোথাও যত পাবে প্র্যাকটিস করবে, যে কোনো প্রবলেম হবে সেগুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আমি পরের ভিডিওতে আলোচনা করে দেবো কার্যকরী আধান বা এফসি আমরা কি করে সেই ক্ষেত্রে বের করতে পারি। চলে আসি আমরা আরেকটি খুব গুরুত্বপূর্ণ আলোচনা, সেটি হচ্ছে ফাজানের সূত্র। আচ্ছা, ফাজানের সূত্র আলোচনার আগে আর একটা জিনিস একটুখানি বলে নিই, খুব ছোট্ট একটা টপিক আছে, সেটি হচ্ছে পরিবর্তনশীল সমযোজ্যতা। ঠিক যেমন পরিবর্তনশীল তড়িৎযোজ্যতা হয়, তেমন পরিবর্তনশীল সমযোজ্যতা এবং অষ্টক নিয়মের ব্যতিক্রম, এই অংশটা একটু আলোচনা করি, ছোট্ট একটি অংশ। কি পরিবর্তনশীল সমযোজ্যতা ও অষ্টক নিয়মের ব্যতিক্রম। তাহলে পরিবর্তনশীল সমযোজ্যতা মানে কি? কিছু কিছু মৌল আছে তারা একাধিক সমযোজ্যতা প্রদর্শন করতে পারে, যেমন ফসফরাস, সালফার, ক্লোরিন। তারা কি করে করে একটু ব্যাপারটা তোমাদের সহজ করে বোঝাই। আসলে মূলত পি ব্লকের মৌলগুলো যাদের ক্ষেত্রে ফাঁকা ডি কক্ষ রয়েছে, কি বললাম, পি ব্লকের মৌল যাদের ক্ষেত্রে ফাঁকা ডি কক্ষ রয়েছে তারাই পরিবর্তনশীল সমযোজ্যতা প্রদর্শনে সক্ষম হয়। কি করে প্রদর্শন করে? আসলে কোন মৌলের আমরা যখন ইলেকট্রন বিন্যাস করি, যতগুলো অযুগ্ম ইলেকট্রন থাকে সেটাই তার সমযোজ্যতা হয়। তাহলে সমযোজ্যতা কোনটা হয়? সমযোজ্যতা হচ্ছে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা, অযুগ্ম ইলেকট্রন সংখ্যা। ধরো আমরা ফসফরাসটাকে বিচার করি, ফসফরাসের হচ্ছে 15খানা ইলেকট্রন, খুব ভালো কথা, 1s2 2s2 2p6 3s2 3p3। তাহলে এই পর্যন্ত পুরোপুরি ভর্তি, এখানটা করছি না। 3s 3p 3d কিন্তু আছে, ইলেকট্রন নেই, ফাঁকা, কিন্তু 3dটা আছে। 1 2 3 4 5, তাহলে এখানে দুটো ইলেকট্রন, এখানে 3টি ইলেকট্রন। তাহলে এই অবস্থায় দেখো ফসফরাসে 3টে অযুগ্ম ইলেকট্রন বা আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে। তাহলে এখন সমযোজ্যতা প্রদর্শন করবে কত? 3, অর্থাৎ ত্রিযোজী। যেমন ধরো যে যৌগটা হচ্ছে PCl3, এখানে ফসফরাসের সমযোজ্যতা 3। এবারে যদি আমরা এতে কিছুটা শক্তি দিই তখন কি হয়, এই 3s থেকে একটি ইলেকট্রন 3d তে জাম্প করে, এখান থেকে একটি ইলেকট্রন কোথায় চলে যায়? 3d তে। তাহলে তখন কিরকম ঘটনা ঘটবে দেখো, একটা 1 2 3 4 5, অর্থাৎ এখন আনপেয়ার্ড ইলেকট্রন হয়ে গেল 5টা। তাহলে এক্ষেত্রে ফসফরাসের সমযোজ্যতা 3, এখানে আমরা যৌগটা পাবো কি PCl5, সমযোজ্যতা 5। এইভাবে কিন্তু সালফার এবং ক্লোরিনও একাধিক সমযোজ্যতা প্রদর্শন করতে পারে। অর্থাৎ
যাদের ক্ষেত্রে ভ্যাকেন্ট ডি অরবিটাল, নির্দিষ্ট শক্তি স্তরে ফাঁকা ডি কক্ষের অস্তিত্ব রয়েছে, সেই ডি কক্ষের অস্তিত্ব থাকার জন্য কি হয়, ইলেকট্রনটা নিম্ন শক্তি স্তর থেকে সেই ডি কক্ষ, যেটা শক্তি প্রায় সমান, কারণ এন এর মান সমান, সেখানে জাম্প করে অযুগ্ম ইলেকট্রন সংখ্যার পরিবর্তন করে। এবং সবসময় জানবে এই পরিবর্তনটা যদি 3 হয় তারপর একটা 5 হবে, তারপরে সুযোগ থাকলে 7 হবে, অর্থাৎ 2 করে চেঞ্জ হবে। এবং সালফারের ক্ষেত্রে কি হয়, 2 হয়, 4 হয়, 6 হয়। ক্লোরিনের ক্ষেত্রে 1 হয়, 3 হয়, 5 হয়, 7 হয়। এইভাবে কিন্তু সমযোজ্যতার পরিবর্তন ঘটে, এটাকে আমরা বলি পরিবর্তনশীল সমযোজ্যতা। এখান থেকে উৎপত্তি হয় অষ্টক নিয়মের ব্যতিক্রম। কি বললাম, এই পরিবর্তনশীল সমযোজ্যতা থেকেই আসে কি, অষ্টক নিয়মের ব্যতিক্রম। অষ্টক নিয়মের ব্যতিক্রম। যেমন ধরো একটা অণু বলছি SF6, তাহলে সালফারের আমরা বিন্যাস করি 16খানা ইলেকট্রন, 1s2 2s2 2p6 3s2 3p4, 3d তে কোনো ইলেকট্রন নেই। তাহলে এখানে কি হবে, 1 2 3 4, এখানে 2টি ইলেকট্রন রয়েছে, এখানে যখন এই দুটো অযুগ্ম তখন সালফারের যোজ্যতা 2, কিন্তু এখানে সালফারের যোজ্যতা হচ্ছে 6, অর্থাৎ এখান থেকে একটা এখানে জাম্প করবে, এখান থেকে একটা আরেকটা জাম্প করবে। তাহলে আমরা যদি শক্তি দিই, আমি একবারে দুটোকে জাম্প করিয়ে দিচ্ছি, তাহলে আবার দুবার করে করতে হবে। তাহলে 1 2 3 4 5 6, মোট দেখো আমরা পেলাম 6টা অযুগ্ম ইলেকট্রন। তার মানে কি হবে, সালফার তার বাইরের কক্ষে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, এবং 6টা যে ফ্লুরিন থাকবে, তাহলে একটা ইলেকট্রন জোর হলো, আবার একটা ফ্লুরিন। ফ্লুরিনের শেষ কক্ষে 7টি ইলেকট্রন নিশ্চয়ই জানো, কারণ ফ্লুরিন কি 9, এর বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p5, তাহলে এখানে হচ্ছে মোট ইলেকট্রন 7। তাহলে এখানে আবার একটা ফ্লুরিন এলো, আবার একটা ফ্লুরিন এলো, তাহলে দেখো সালফারের শেষ কক্ষে 8টা ছেড়ে হয়ে গেছে এখন 12খানা ইলেকট্রন। তাহলে এটাই হচ্ছে অষ্টক নিয়মের ব্যতিক্রম, অর্থাৎ এখানে কিন্তু সালফারের যোজ্যতা এক্সপ্যান্ড করে গেছে। সালফারের যোজ্যতা এখানে কত, 6, তার মানে 6টা বন্ধন তৈরি করবে, 6 দুগুণে 12খানা ইলেকট্রন থাকবে, এখানে অষ্টক সূত্র মান্য হবে না। এটা প্রচুর উদাহরণ আছে, এটা হচ্ছে, এটাকে আমরা বলি হচ্ছে অষ্টক অতিক্রম করে গেছে। আবার অপূর্ণ অষ্টকও হয়, যেমন ধরো BeCl2, লুইস ডট নিজেরা করে দেখবে, এক্ষেত্রে 4টে ইলেকট্রন হবে। এই ধরনের অণুগুলোর ক্ষেত্রে আমরা কি বলি, অষ্টক সূত্রের ব্যতিক্রম। এটা অপূর্ণ অষ্টক, এটা হচ্ছে অতিক্রান্ত অষ্টক। তাহলে এই ধরনের অণুগুলোর ব্যাখ্যা কি, বলা হচ্ছে যে মৌলটা পর্যায় সারণীতে যত নম্বর গ্রুপে আছে সেটাই তার সর্বাধিক সমযোজ্যতা। যেমন সালফার 6 নম্বর গ্রুপে রয়েছে, সুতরাং সালফারের সর্বাধিক সমযোজ্যতা হতে পারে 6, ফসফরাসের হতে পারে 5, ক্লোরিনের হতে পারে 7। যে মৌল যত নম্বর গ্রুপে রয়েছে সেই নাম্বার অফ গ্রুপটাই হচ্ছে তার সর্বাধিক সমযোজ্যতা, তার থেকে কম তো প্রদর্শন করতেই পারে। সেখান থেকে কিন্তু অষ্টক নিয়মের ব্যতিক্রমের প্রশ্নটা আসে। আরো উদাহরণের হয়, তোমরা যে কোনো লুইস ডট করে দেখতে পারো। সর্বশেষ টপিক আজকের ভিডিও হচ্ছে ফাজানের সূত্র। ফাজানের সূত্র, এটা আমরা মূলত তড়িৎযোজী যৌগে সমযোজী চরিত্রের উৎপত্তি জানার জন্য পড়বো। কি পড়বো, তড়িৎযোজী যৌগে সমযোজী চরিত্রের উৎপত্তি। তড়িৎযোজী যৌগে সমযোজী চরিত্রের উৎপত্তি। আসলে একটা তড়িৎযোজী যৌগ 100% তড়িৎযোজী কখন হবে, যখন তার ক্যাটায়ন এবং অ্যানায়নটা পারফেক্ট স্ফিয়ার হবে। আমার পারফেক্ট স্ফিয়ার যদিও বোর্ডে হয়নি আঁকতে গিয়ে, সম্পূর্ণ গোলাকার যদি এটা ক্যাটায়ন হয় এবং যদি এটা অ্যানায়ন হয়,
যদি এরা পারফেক্ট স্ফিয়ার হয় সেক্ষেত্রে তড়িৎদ্বৈত যৌগটা 100% তড়িৎদ্বৈত হবে। তা না হলে কি হবে, তড়িৎদ্বৈত যৌগে সমযোজী চরিত্রের উৎপত্তি ঘটবে। কিভাবে ঘটবে? তড়িৎদ্বৈত যৌগের ক্ষেত্রে ক্যাটায়নটা অ্যানায়নকে পোলারাইজড করবে, অর্থাৎ ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে বিকৃতি ঘটাবে, পোলারাইজেশন বাই দ্য ক্যাটায়ন। ক্যাটায়নের ক্ষেত্রে যে পোলারাইজেশন পাওয়ার সেটাকে আমরা যেটা দিয়ে বের করি তাকে আমরা বলি আয়নিক পোটেনশিয়াল, আয়নীয় বিভব। খেয়াল রাখবে, আয়নীভবন বিভব নয়, আয়নীয় বিভব, আয়নিক পোটেনশিয়াল। সেটা কি? সেটা হচ্ছে ক্যাটায়নের চার্জ বাই ব্যাসার্ধ। এই আয়নিক পোটেনশিয়ালের মান যত বাড়বে সেই ক্যাটায়নের অ্যানায়নকে পোলারাইজড করার ক্ষমতা তত বাড়বে। কি বললাম? এই মানটা যত বাড়বে তত সেই ক্যাটায়নের ক্ষমতা বাড়বে অ্যানায়নকে পোলারাইজড করার, মানে বিকৃত হওয়ার। আর অ্যানায়নটা যত বড় হবে তার তত পোলারাইজড হওয়ার প্রবণতা বাড়বে, অর্থাৎ ক্যাটায়নের দ্বারা বিকৃত হওয়ার প্রবণতা বাড়বে। এই দুটো ঘটনা যখন হবে তখন যৌগের মধ্যে সমযোজী চরিত্রের উৎপত্তি ঘটবে। আর যত এর মান কম হবে এবং ছোট ক্যাটায়ন হবে তত তার মধ্যে অধিক তড়িৎদ্বৈত চরিত্র থাকবে। এর প্রচুর উদাহরণ হয়। আমি আজকের ভিডিওতে শুধু তোমাদের বেসিক থিওরিটা বলে রাখলাম, এর পরের ভিডিওতে আমি এর উদাহরণগুলোকে ডিটেলসে আলোচনা করব। সুতরাং পরের ভিডিওতে আবার ফাজেনের সূত্রটা পুনরায় আলোচনা করা হবে, সেখানে ডিটেলসে এর যে প্রত্যেকটা পয়েন্ট অর্থাৎ কিভাবে চেঞ্জ হয় সেগুলো আলোচনা করব। আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে নিজেদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যারা আমার সঙ্গে এতক্ষণ সময় কাটলে তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।